এই ধরনের ভিভো ফোনগুলোর ক্যামেরা নাকি খুব একটা ভালো হয়ে থাকে না, মানে অনেক বেশি আটা ময়দা মেরে দেয়। আমার মতো কালো মানুষজনের ছবি তুললেও নাকি অনেক বেশি সুন্দর হয়ে যায়। তার পাশাপাশি তো এগুলোর পারফরমেন্স নাকি খুবই বাজে, একদমই গেমিং করা যায় না, খুবই ল্যাগ করে, হ্যাং করে, আর ডিসপ্লেও নাকি ভালো হয়ে থাকে না। তাদেরকে বলবো যে ভাই ভিভোর এক্স সিরিজের ফোনগুলো একবার ব্যবহার করে দেখেন। X200 অথবা X100 যদি ব্যবহার করার মতো সুযোগ হয়ে থাকে তাহলে একবার ব্যবহার করেন, তাহলেই বুঝবেন যে কতটুকু ভালো ফোন ভিভো বানাতে পারে। কিন্তু যাদের পকেটে লাখ লাখ টাকা নাই, আমি তাদেরকে বলবো যে ভিভোর স্বাদ নেওয়ার জন্য আপনি ভিভোর ভি সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলো ট্রাই করতে পারেন। আমার হাতে এখন রয়েছে ভিভো V30 Pro। এইটা 2024 সালের শুরুর দিক দিয়ে লঞ্চ হয় এবং এই 2025 সালের শুরুর দিক দিয়ে এসে প্রাইস কিন্তু অনেকটাই ড্রপ করেছে। ভিভো V30 Pro এটা এখন অ্যারাউন্ড 35 থেকে 36,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে ইউজড হিসেবে পাওয়া যাচ্ছে। আর এটাকে গত বেশ কিছুদিন ধরে আমি ব্যবহার করতেছি এবং প্রথমেই যখন এই ফোনটাকে আমি হাতে নেই আমি ফিল করতে পারি যে আমার ইউজ করা এখন পর্যন্ত সবথেকে স্লিমেস্ট ফোনটাই আমি হাতে নিলাম। দেখেন যে এটা কতটা পাতলা, মানে হাতে নিলে মনেই হয় না যে একটা ফোন হাতে নিছি। আর এই ফোনটা যদি আপনি সারাদিন হাতে রেখে আপনার গার্লফ্রেন্ডের সাথে মানে চ্যাটিং করেন, আপনি ফিল করতে পারবেন না যে আপনার হাতে একটা ফোন আছে, মনে হবে যে একটা পেপার আপনি হাতে ধরে বসে আছেন, এতটাই স্লিম এটা। আর ভিভোর ফোনের ডিজাইন নিয়ে কি বলবো, ভিভোর ফোনের ডিজাইন সবসময় অসাধারণ লেভেলের হয়ে থাকে। ভিভোর ফোন যেমনই হোক না কেন ডিজাইন সবার কাছেই ভালো লাগে, যেমন আমার কাছেও ভালো লাগে। তার থেকে বড় বিষয় হচ্ছে দেখেন যে এর পিছনে বাতি জ্বলে, আর এই বাতির কালারটাকে আপনি চাইলে টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন, হোয়াইট থেকে এটাকে ওয়ার্ম করতে পারবেন। এবং এইটা খুবই ইউজফুল ছিল আপনি যদি ক্লোজ কোনো ম্যাক্রো শট নিতে চান, মানে ম্যাক্রো ফটোগ্রাফি করতে চান, এই লাইটটা অনেক বেশি উপকারে আসে। তার পাশাপাশি এর ব্যাক সাইডে 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে এবং এটার মধ্যে জাইসের লেন্স ইউজ করা হয়েছে আর 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তার মানে বুঝতেই পারতেছেন যে ক্যামেরা সেটআপ এটার মধ্যে ভরপুর সেটআপ দেওয়া হয়েছে। কিন্তু এই সেটআপ থেকে কেমন আউটপুট পাওয়া যায় সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। আর সামনের দিকে পাচ্ছেন একটা কার্ভ ডিসপ্লে, যে ডিসপ্লেটা মানে অসাধারণ ছিল, যদিও কিনা আমার হাতের ফোনের ডিসপ্লে একটু প্রবলেম আছে উপরের দিকে, বাট আপনি কিন্তু চাইলে এটা ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন। আর বাই দ্য ওয়ে এটাই এখনো বলা হয় না যে এই ফোনটা আপনি কোথায় পাবেন। এই ধরনের যদি কোনো ইউনিক ফোন খুঁজে পেতে চান তাহলে অবশ্যই গ্যাজেটম্যান ছাড়া অন্য কোনো অপশন নেই। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ইনক্লুডিং নাম্বার। আপনি চাইলে কিন্তু কল করে যে কোনো ফোনের আপডেট জানতে পারবেন, মানে ফোনের প্রাইস কত সেগুলো জানতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। ভিভো V30 এই ফোনটা সামনে এবং পিছনে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে, আর এর যে ফ্রেমটা রয়েছে সেইটা প্লাস্টিক ফ্রেম। যদি এই জায়গার মধ্যে মানে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া যেত তাহলে এটা হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগতো, বাট তারপরে এটা হাতে নিতে খুব একটা চিপ ফিল দেয় না। কিন্তু একটা বিষয় নিয়ে ভিভোর ফোনগুলোতে আমার বরাবরই কমপ্লেন থাকে, সেটা হচ্ছে যে তারা এই গ্লাসটার মধ্যে কোন ধরনের প্রোটেকশন ইউজ করছে সেটা তারা কখনোই ক্লিয়ার করে না। ইভেন এক্স সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে তারা ওপেনলি বলে না যে কোন ধরনের প্রোটেকশন ইউজ করছে। তার মানে খুব বেশি একটা সুবিধাজনক হয়তোবা না এই গ্লাসটা, যার কারণে হয়তোবা তারা সামনাসামনি বলতে ভয় পাচ্ছে। এর জন্য আমি বলবো যে এই ফোনগুলো ইউজ করলে অবশ্যই একটা প্রোটেক্টর ইউজ করবেন এবং একটা কভার ইউজ করবেন যাতে করে ফোনটা আপনার ভেঙে না যায়। V30 Pro এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এই ডিসপ্লেটাতে 120 হার্জ এর হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন, যার কারণে ডিসপ্লেটা ইউজ করতে গেলে একদমই স্মুথ মনে হয়। তার থেকে বড় কথা হচ্ছে এটার মধ্যে 2800 নিটস এর পিক ব্রাইটনেস থাকতেছে। বুঝতে পারতেছেন 2800 নিটস, যে জায়গায় এখন S25 আলট্রার মধ্যেও 2500 নিটস পিক ব্রাইটনেস থাকতেছে। তার মানে এটার মধ্যে আরো 300 নিটস বেশি। তার মানে কি অনেক বেশি ব্রাইটনেস, মানে ডিরেক্ট সানলাইটে গেলে কি মানে একদম চোখ জ্বালাফালা করে দিবে এরকম অবস্থা? একদমই এরকম না। জাস্ট এগুলো নিয়ে আমি গতকালকে একটা ভিডিও দিলাম যে কোম্পানিগুলোর নাম্বার গেমিং, মানে নাম্বারের দিক দিয়ে তারা অনেক বেশি দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কাজের বেলায় আমরা তেমন কিছু পাচ্ছি না। তার মানে এটা ডিসপ্লে ব্রাইটনেস খারাপ আমি সেটা বলতেছি না, এটা ডিসপ্লে খুবই ব্রাইট ছিল। আপনি যদি ডিরেক্ট সানলাইটে ইউজ করেন খুবই স্মুথলি ইউজ করতে পারবেন, মানে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতে কমতি কিংবা কোনো অবস্থাতে প্যারা খাবেন না। কিন্তু এই জায়গায় যে তারা 2800 নিটস ক্লেম করতেছে, কিন্তু আমার কাছে এটা 2800 নিটস কোনো অবস্থাতে মনে হয় না। সর্বোচ্চ হয়তো বা 1500 কিংবা 2000 হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ডিসপ্লে কালার, শার্পনেস কিংবা টাচ রেসপন্স নিয়ে কোনো অবস্থাতে কোনো ধরনের কমপ্লেইন থাকবে না, যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে, যার কারণে কিন্তু মিস টাচ হওয়ার চান্স থেকে যায়। কিন্তু এই ফোনটা ইউজ করে দেখলাম যে মিস টাচ হচ্ছিল না। আর মেইনলি মিস টাচ গুলো হয়ে থাকে কিন্তু সফটওয়্যারের কারণে, আর এটা সফটওয়্যারটাও খুবই ভালো ছিল। এটাতে কিন্তু ফান্টাস ওএস ইউজ করা হয়েছে, যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে, যার কারণে কিন্তু মিস টাচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু এই ফোনটা ইউজ করে দেখলাম যে খুব বেশি একটা মিস টাচ হচ্ছিল না, এবং এটা থেকে আমি মোটামুটি অবাক হলাম যে এত কার্ভ ডিসপ্লে একটা ফোনের মধ্যে মিস টাচ হচ্ছিল না, খুবই সুন্দরভাবে ইউজ করা যাচ্ছিল। যারা গেমিং করবেন কিংবা মিডিয়া ওয়াচিং করার জন্য এই ডিভাইসটি নিতে আসছেন তাদেরকেও বলবো যে আপনি ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতে প্যারা খাবেন না, আপনি চাইলে কিন্তু এটা দেখতে পারেন। কিন্তু একটা বিষয় নিয়ে হয়তো কমপ্লেন করতে পারেন যে এটার মধ্যে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে যাবে কিনা, এইটার কনফার্মেশন আমি এখনো দিতে পারতেছি না, যেহেতু অ্যামোলেড স্ক্রিন গ্রিন লাইন পড়তে পারে, পিঙ্ক লাইন পড়তে পারে, ডিসপ্লে চলে যেতে পারে, এই ধরনের ইস্যু হবে। তার পাশাপাশি যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক অনেক বেশি। অবশ্যই এটা যদি কিনেন প্রোটেক্টর ইউজ করার ট্রাই করবেন। V30 Pro এই ফোনটার পারফরম্যান্স সেকশনে থাকছে MediaTek Dimensity 8200 4nm একটা চিপ, যে চিপটা খুবই পাওয়ারফুল ছিল।
আমার হাতের এই ফোনটা এখন অ্যান্ড্রয়েড 14 এ রান করতেছে, ফান্টাস ওএস রয়েছে এটার মধ্যে আমি মোটামুটি সব ধরনের গেম ট্রাই করে দেখছি, রেগুলার লাইফে ইউজ করে দেখছি যে পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। ইভেন এই ফোনটাকে আপনি 3 থেকে 4 বছর অনায়াসে আরো ইউজ করতে পারবেন। আমার মনে হয় না যে পারফরমেন্স নিয়ে কেউ কোনো ধরনের কমপ্লেইন করবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ভিভোর ফোনগুলো পারফরমেন্স সেকশনে এতটাও ভালো হয় না, গেমিং বেশি একটা করা যায় না। তাদেরকে বলবো যে আপনি এই V30 Proটা একবার হলেও ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের থেকেও কত ভালো আউটপুট পাওয়া যায় এবং কতটা ভালো পারফরমেন্স পাওয়া যায়। আপনারা হয়তো জানেন যে আইকিউ কিন্তু ভিভোর একটা সাব ব্র্যান্ড এবং তারা কিন্তু শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন বানায়, যার কারণে তাদের যেহেতু আলাদা পারফরমেন্স সেকশনের আলাদা ফোনই রয়েছে, আলাদা ফোন কোম্পানি রয়েছে, তো সেই জায়গায় ভিভোর মধ্যে মানে পারফরমেন্স নিয়ে এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই, তারা যার কারণে কিন্তু পারফরমেন্স নিয়ে এত বেশি একটা নজর দেয় না। কিন্তু এই V30 Proটা যদি আপনি নেন তাহলে পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট কোনো ধরনের প্যারা খাবেন না। আর এটাতে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 3.1, যার কারণে কিন্তু খুবই ভালো পারফরমেন্স পাচ্ছিলাম। এখন কথা বলা যাক মেইন বিষয়, হয়তো অনেকে অপেক্ষা করছিলেন যে ভিভো V30 Pro এর ক্যামেরার কি অবস্থা। হ্যাঁ, প্রথমে যেটা বললাম যে এর ব্যাক সাইডে 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে। এর মেইন লেন্সের ছবিগুলো খুবই অসাধারণ লেভেলে ছিল, খুবই কালারফুল ছবি ছিল, যেহেতু জায়াসের লেন্স ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে জায়াসের ভিভিড নামের একটা অপশন রয়েছে। আপনি চাইলে কিন্তু ভিভিড দিয়ে ছবি তুলতে পারবেন, যেগুলো দেখতে অনেক বেশি স্যাচুরেটেড ছিল, অনেক বেশি কালারফুল ছিল, যেটাই ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে থাকে। তার পাশাপাশি এর আলট্রাওয়াইড ছবিগুলো অনেক বেশি শার্প এবং ডিটেইল ছবি দিতে পারতেছিল। ছবির ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল এবং এক্সপোজারটা খুবই ঠিকঠাক ভাবে মেইনটেইন করতে পারতেছিল। ডে লাইট এবং লো লাইট দুই জায়গায় কিন্তু খুবই ভালো পারফর্ম করতেছিল। তাছাড়া যারা ন্যাচারাল ছবি তুলতে চান তারা কিন্তু জায়াস ন্যাচারাল নামের একটা অপশন পেয়ে যাবেন, সেটা দিয়ে কিন্তু আপনি চাইলে ন্যাচারাল ফটোগ্রাফিও করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। আর আপনি যদি এই ফোনটার উপরের দিকে তাকান তাহলে জায়গায় দেখবেন যে লেখা রয়েছে প্রফেশনাল পোর্ট্রেট, তার মানে এটা দিয়ে খুবই ভালো ভালো পোর্ট্রেট তোলা যাবে। হ্যাঁ, এটাতে একটা 2x টেলিফোটো লেন্স থাকছে, যেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের এবং এটা দিয়েও খুবই ভালো ভালো পোর্ট্রেট তোলা যায়। আপনি জাস্ট পোর্ট্রেটের স্যাম্পলগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ভালোভাবে পোর্ট্রেট তোলা যায় এবং এইচ ডিটেক্ট অনেক বেশি ভালো ছিল। ভিভোর যে সস্তা ফোনগুলো রয়েছে সেগুলো দিয়ে পোর্ট্রেট ছবি তুললে দেখবেন যে ফেসটাকে স্মুথ করে দিচ্ছে, আটা ময়দা মেরে দিচ্ছে, কিন্তু এই ফোনটা দিয়ে আপনি ন্যাচারাল ছবি তুলতে পারবেন এবং পোর্ট্রেটের বেলায় দেখবেন যে ফেসটা কিন্তু মোটামুটি ভালো ডিটেল রাখতে পারে। হ্যাঁ, এটারও একটু অভ্যাস আছে, মানে ফেসটাকে একটু স্মুথ করে দেওয়া, কিন্তু তারপরেও খুবই ভালো ন্যাচারাল ছবি তুলতে পারতেছিল এবং এই এইচ ডিটেক্ট নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। তাছাড়াও এর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দিয়ে খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা হচ্ছিল। কালারটা কিন্তু অনেক বেশি ভিভিড দিচ্ছিল, যেটাই অনেক বেশি মানুষজন পছন্দ করবে এবং কিছুটা সাদা একটু সুন্দর করে দিচ্ছিল। এই সুন্দরটাই মনে হয় যে বেশি পছন্দ করে এবং ভিভো এটা করবে, এটাই স্বাভাবিক। চাইলে কিন্তু আপনি ন্যাচারালি ছবি তুলতে পারেন সবকিছু অফ করে দিয়ে, তারপরে দেখবেন যে একটু স্মুথনেস কিন্তু থেকে যায়, কিন্তু এটা শার্পনেস এবং ডিটেইল খুবই ভালো ছিল, ডাইনামিক রেঞ্জটাও খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, যার কারণে আমার মনে হচ্ছে যে সেলফি ক্যামেরা নিয়ে সবাই সন্তুষ্ট থাকবেন। তার থেকে বড় কথা হচ্ছে যে এটা দিয়ে আপনি 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন না কিছু ভিডিও টেস্ট দেখে আসি। এটা হচ্ছে ভিভো V13 এর আলট্রাওয়াইড ভিডিও, আলট্রাওয়াইড দিয়ে 4K 30 fps এ রেকর্ড করতেছি এবং আলট্রাওয়াইডে 30 fps রেকর্ড করা অবস্থায় কিন্তু চাইলেই আমি ডিজিটালি জুম করতে পারবো। এই যে আমি যদি এখন ডিজিটালি জুম করি তাহলে এখন 1.3x এ আছে। এটা জুমিংটা আমার কাছে খুব একটা মানে সুবিধাজনক মনে হচ্ছে না, যে এখন হচ্ছে 1.1x এবং এটা হচ্ছে 2x, মানে এখন টেলিফোটোতে রেকর্ড হচ্ছে। তো এই জায়গায় অডিও কতটুকু ভালো আসে সেটাও আই থিঙ্ক আইডিয়া করা যাচ্ছে। আর এটাকে যদি এখন আমরা আলট্রাওয়াইড আবার সুইচ করি, এই হচ্ছে এটা আলট্রাওয়াইডের ভিডিও। এটাকে যখন আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারেন তখন কিন্তু এটাকে আপনি চাইলেই মানে লেন্স সুইচ করতে পারবেন এবং লেন্সটা মোটামুটি স্মুথই ছিল, খুব একটা স্মুথ বলবো না, বাট লেন্স যখন শিফট করে সুইচ করে তখন দেখা যায় যে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। যদি আপনি এই জায়গায় লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এই দেখবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গায় কালার শিফটিংটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে। আর যদি আপনি এর মেইন লেন্স দিয়ে ভিডিও করেন তাহলে ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু এই যে লেন্স সুইচিং কিংবা এই জায়গায় যে জুমের যে ডায়ালারটা সেটা এতটা আমার কাছে ভালো লাগে নাই। এটা হচ্ছে 4K 30 fps এর মেইন লেন্সের ভিডিওটা 1x এর রেকর্ড হচ্ছে। তো এটার স্টেবিলাইজেশন কতটুকু ভালো সেটাও আই থিঙ্ক আইডিয়া করতে পারতেছেন। এত নয়েজের মধ্যে কিন্তু আমি একদমই ফোনটাকে মুখের কাছে নিয়ে তারপর কথা বলতেছি, যার কারণে হয়তো অডিওটা একটু ভালো লাগতেছে, কিন্তু এতটাও ভালো অডিও হয়তো আপনি পাবেন না যদি হাতে নিয়ে যদি আপনি ব্লগ ভিডিও করতে চান। এই বিষয়টা দেখে আমি মোটামুটি অবাক হলাম যে এত স্লিম এত পাতলা একটা ফোন থেকে এত ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই ফোনটার মধ্যে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা আছে, আর এটা যদি আপনি একবার ফুল চার্জ করেন সারাদিন অনায়াসে আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং আমিও সারাদিন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। যদিও কিনা এটা স্ক্রিন অন টাইম যদি আমি হিসাব করতে যাই তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো এখনো স্ক্রিন অন টাইম দিচ্ছিল, কিন্তু এটা যদি আপনি ভালো কন্ডিশন দেখে কিনতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র এরকম ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। তাছাড়া হয়তো ব্যাটারি ব্যাকআপটা একটু কম বেশি হতে পারে। আর এর থেকে বড় কথা হচ্ছে যে এটাকে কিন্তু আপনি 80 ওয়াট দিয়ে ফাস্টে চার্জ করতে পারবেন, যার কারণে কিন্তু কিছুক্ষণের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা আপনি প্যারা খাবেন না। এখন সর্বশেষ কথা হচ্ছে যে আপনি 35,000 টাকা দিয়ে ভিভো এই V30 Proটা আপনি কিনবেন কিনা। সত্যি বলতে যদি আমাকে বলা হয় তাহলে আমি খুব একটা রিকমেন্ড করি না, কারণ ভিভো ফোনগুলোর রিসেল গুলো এতটা ভালো না। আপনি যদি এখন এটা 35,000 টাকা দিয়ে কিনেন তাহলে হয়তো সেল করতে গেলে আপনাকে 28 কিংবা 25,000 টাকা সেল করা লাগতে পারে, যার কারণে এগুলো রিকমেন্ড করি না। তাছাড়া চাইলে কিন্তু আপনি এই টাকার মধ্যে Pixel 7 যে ফোনটা রয়েছে সেটা দেখতে পারেন, S22টা দেখতে পারেন, কিন্তু S22 এর মধ্যে কিন্তু গ্রিন লাইন ইস্যু রয়েছে। তাছাড়া চাইলে যদি আপনার ভিভো ফোন ইউজ করা শখ থেকে থাকে কিংবা ভালো একটা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ফোন নিতে চান তাহলে এই ভিভো V30 Proটা আপনি একবার হলেও ট্রাই করতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আপনি পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।